প্রায় প্রতিদিনই দেখেছি যে আমাদের যে এক্সপেকটেশন ধারণা বা আমাদের যে শঙ্কা এগুলো ছাপিয়ে নতুন কিছু ঘটেছে। অর্থাৎ এই যে একটা কোটা সংস্কার আন্দোলন, এটা এত সহজ সরল একটা বিষয় এবং এদের যে আবেদন এবং নিবেদন যেগুলোর সঙ্গে সরকারের কার্যত কোনো দ্বিমত নেই, তারা যে জিনিসগুলো চাচ্ছে, এই বিষয়গুলো কেন জটিল হলো? এটা তো এটা হওয়ার কথা না। তো সরকার এটা কেন হ্যান্ডেল করলো না বা করতে পারলো না? এটা প্রথম দিকে যখন প্রথম ৮-১০ দিন বেশিরভাগ ক্ষেত্রেই বিএনপি থেকে শুরু করে অনেক লোকই বলার চেষ্টা করেছিল যে এটা সরকারের একটা চক্রান্ত, সরকার এখানে একটা রাজপথ উত্তপ্ত করে হয়তো গোপনে গোপনে অন্য কোনো কিছু করতে চায়। আবার যখন পরিস্থিতি জটিল হয়ে গেল, এখন যেভাবে হয়ে গেছে, এখন সরকার আবার উল্টো বলছে যে এই ঘটনার সঙ্গে জামাত জড়িত, বিএনপি জড়িত, অন্য জঙ্গি গোষ্ঠী জড়িত, বিদেশিরা জড়িত করে এই সমস্ত লোকজন এই এই কাজগুলো করছে। কিন্তু ঘটনা মূল ব্যাপারটা হলো যে প্রথমে যখন ঘটনাটা ঘটেছে এটা একেবারেই মানে পানির মতো। আমার কাছে মনে হয় যে ওবায়দুল কাদের সাহেবেরও দরকার ছিল না। আওয়ামী লীগের যে কোনো একজন সাংগঠনিক সম্পাদককে যদি দায়িত্ব দেওয়া হতো রাজনৈতিকভাবে এটা মীমাংসা করার জন্য, এবং সেটা যদি তাদেরকে ডেকে তাদের সাথে কথাবার্তা বলা হতো, আমার কাছে মনে হচ্ছিল না যে এর চেয়ে জটিল কিছু আজ থেকে ১০ দিন আগে ছিল। কিন্তু এখন যে ঘটনাগুলো ঘটছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ পিছু হটেছে, ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি রুম সাধারণ ছাত্ররা ভাঙচুর করেছে। এটা আমরা ঠিক এই গতকালকে যেদিন এই ঘটনা ঘটলো তার আগের দিন স্বপ্নেও আমরা যেটা কল্পনা করতে পারিনি এটা হতে পারে না। কিংবা যেভাবে তারা এই সাধারণ ছেলেমেয়েরা পুলিশের সামনে দাঁড়িয়ে যাচ্ছে, যেভাবে তারা লাঠি হাতে তুলে নিয়েছে, যেভাবে মেয়েরা হাতে মরিচের গুঁড়ো বানিয়ে, যেভাবে তারা পেপার স্প্রে বানিয়ে তাদের উপর যদি কেউ আক্রমণ করতে আসছে সেই পেপার স্প্রে তারা মারবে, তারা যেভাবে পুলিশের সামনে দাঁড়িয়ে ডাইরেক্ট বলছে যে তোমাদের মধ্যে বেনজিরের রক্ত, এই শব্দ এই বাংলাদেশে পুলিশের সামনে দাঁড়িয়ে বিশ্ববিদ্যালয়ের কোনো ছেলে মেয়ে বলবে, এটা আমরা কল্পনা করতে পারিনি। এরপরে তারা বলছে তোমরা তো কাজ করো টাকার জন্য, টাকা দরকার, এই বলে তারা নিজেদের পকেট থেকে টাকা ছুঁড়ে মেরেছে তার দিকে, যাও টাকা দিলাম। এই দৃশ্যগুলো আমরা কিন্তু কখনো কল্পনা করতে পারিনি। তো কাজেই আবার এই যে আন্দোলনে একতরফাভাবে শুধু পেছন থেকে গুলি করা হয়েছে, পিছন থেকে মারা হয়েছে, ধরে নিয়ে গিয়ে মানে যাকে বলা হয় গুম করা হয়েছে, মানে পুরো সময়টা হলো ক্ষমতার এমন একটা ভারসাম্য ছিল, যাদের হাতে ক্ষমতা ছিল তাদের ইচ্ছায় সমস্ত কিছু হয়েছে। কিন্তু এবার আন্দোলনকারীদের দ্বারা পুরো অ্যাডমিনিস্ট্রেশন, রাজনীতি, প্রত্যেকটা মানুষ ইনফ্লুয়েন্সড হয়েছে, প্রভোক্ট হয়েছে। তো সেই ক্ষেত্রে এবং তার সঙ্গে সঙ্গে ডে বাই ডে, অর্থাৎ দেখা গেল প্রথমে বিশ্ববিদ্যালয়ের, পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা, তারপর আসলে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা, তারপর আসলো কলেজের ছেলেমেয়েরা। এখন আমি দেখলাম যে এই গতকালকে সেই গ্রামের প্রাইমারি স্কুলের ছেলেমেয়েরা তারা রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢিল মারছে। তো এই যে জিনিসটার বিস্তার লাভ করেছে, অনেক শিক্ষার্থীর পিতামাতা নেমে গেছে, অনেক রিক্সাওয়ালা বসে বলতেছে যে আমার ছেলেমেয়েরও তো একটা ভবিষ্যৎ আছে, তারা গালাগালি করছে। এখন এই সব মিলিয়ে কত মানুষ সম্পৃক্ত হয় আগামীকালে, এটা আগামীকাল না আসা পর্যন্ত বলা যাবে না। দিস ইজ ওয়ান। সেকেন্ড যে বিষয়টি সেটি হচ্ছে যে আগে যেমন বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি পুরো চত্বরটিকে মধ্যে তাদেরকে আবদ্ধ করা যেত, শাহবাগ কেন্দ্রিক যদি কিছু একটা হতো, কিংবা পুরানা পল্টন ৪-৫টা পয়েন্টে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোকে আলটিমেটলি ম্যাক্সিমামে ভ্যাগান্ট করার চেষ্টা করা হচ্ছে এখনও পর্যন্ত। আমরা যখন টকশো করছি ঠিক এই সময়টি তো ভ্যাগান্ট করার চেষ্টা করছে। ফলে কি হচ্ছে, এখন কিন্তু ধরুন ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্য ছাত্রছাত্রীরা এই হল কেন্দ্রিক এটি 5%ও না, বেশিরভাগই কিন্তু নিজেদের বাড়িতে থাকছে, প্রাইভেট ম্যাচে থাকছে, বাইরে আলাদা অ্যারেঞ্জমেন্টে থাকছে, এবং দে হ্যাভ এ ভেরি গুড অ্যাসোসিয়েশন। ফলে কি হচ্ছে, আগামীকাল কয়টা পয়েন্টে তাদের এই আন্দোলন ছড়িয়ে পড়ে, কয়টা পয়েন্টে পিকেটিং হয়, এবং এই পয়েন্টটা যদি মানে কয়েক হাজার পয়েন্ট হয়ে যায়, ছোট ছোট কয়েক হাজার পয়েন্ট হয়ে যায়, ওগুলো প্রোটেক্ট করার জন্য ছাত্রলীগ যুবলীগের যদি প্রস্তুতি না থাকে, ওগুলো প্রোটেক্ট করার জন্য যদি পুলিশের প্রস্তুতি না থাকে, তাহলে তো পুরো মানে যাকে বাংলাদেশ, আপনি বাংলাদেশের পুলিশের সংখ্যা কত আছে রিজার্ভ ফোর্স, যদি আপনি 1 লাখ পুলিশকেও ডিপ্লয় করেন, তাহলে এক একটা ইউনিটে যদি 10 জন করে পুলিশ থাকে, আপনার কয়টা পয়েন্ট হয়? আর এরা যদি সারা বাংলাদেশে মনে করেন যে 2 লাখ
স্পট তৈরি করে, সেই 2 লাখ স্পটে যদি তারা সেই তাদের কার্যক্রম বাস্তবায়ন করে, পুলিশ তো দূরের কথা, সমস্ত বাংলাদেশের 20 লাখ সরকারি কর্মকর্তাকেও যদি মাঠে নামিয়ে দেওয়া হয় বন্দুক হাতে দিয়ে, তারাও এই গণ আন্দোলন, গণরোষ এই যেইভাবে গত কয়েকদিন চলছে এইটা তারা প্রতিহত করতে পারবে না। তো কাজেই আগামীকাল না আসা পর্যন্ত আমরা বলতে পারছি না, বিকজ আঘাতটা এমন জায়গাতে লেগেছে, অপমানটা এমন জায়গাতে লেগেছে, এবং এদের বিক্ষোভ এবং বিক্ষুব্ধ, এদের মৃত্যু ভয় চলে গেছে। তারা এখন মানে গ্রেপ্তারের ভয় তাদের নেই, কেমন যেন একটা হয়ে গেছে, একটা যাকে বলা হয় উদাসীন, জীবনের প্রতি তাদের কোনো মায়া নেই, মমতা নেই, তারা অপমানিত হয়েছে, তারা একটা শিক্ষা দিতে চাচ্ছে, তারা কিছু একটা পেতে চাচ্ছে। এই যে তাদের যে একটা আবেগ অনুভূতি, মানুষ যখন প্রেমে পড়ে যায়, তারা আন্দোলনের প্রেমে পড়ে গেছে। মানুষ যখন প্রেমে পড়ে যায়, মানুষ যখন কোনো কিছুর ব্যাপারে একেবারে খুব যাকে বলা হয় জিদের মধ্যে পড়ে যায়, 71-এ যেভাবে আমাদের মধ্যে একটা জিদ এসে গেছে, মোহগ্রস্ত, মোহগ্রস্তে মানুষ মোহ কেটে যায়, কিন্তু মানুষ যখন জিদ এসে যায়, ওদের এখন জিদ এসে গেছে, বেঁচে থাকবো তো থাকবো, বাপের বেটার মতো বেঁচে থাকবো, হ্যাঁ, বা আমাকে রাজাকারের বাচ্চা বললা হলো কেন, বা আমরা এমন কি করেছি, আমরা গেছি অধিকার করার জন্য, আমাকে গুলি করে আমি আমার অধিকারের সরকারি চাকরি চাইতে গিয়েছি, যে ছেলেটা মরেছে আপনি দেখেছেন, খুবই হৃদয় বিদারক দৃশ্য। এই দৃশ্যগুলো জনগণের মধ্যে একটা জিনিস আছে কি, আমরা যেমন ফ্রান্সের যে শব্দটি রেনেসা, মানে পুনর্জাগরণ, মানুষ জেগে আসছিল কিন্তু রাজনৈতিক বিষয় ঘুমন্ত ছিল, সেই ঘুমন্ত জায়গা থেকে এই যে ছেলেমেয়েরা, এরা কিন্তু জনগণকে জাগিয়ে দিয়েছে।